আমরা সেদিন আলোচনা করছিলাম আ পোরের বিষয়টা নিয়ে শেষ আলোচনা করছিলাম, তাই না? আমরা বলছিলাম যে বেলেডোনার কথা বলছিলাম। বেলেডোনা তো আসলে একটা ওয়েলথি স্টেট এ থাকে। আপনি বেলেডোনাকে ১ম লেভেলে যদি পান, 1st স্টেজ এ আপনি দেখবেন যে তার মধ্যে একটা ওয়েলথি ফিলিং আছে। সে তার ওয়েলথ টাকে বুঝাবে বা দেখাবে। হ্যাঁ? আর তারপরে যখন আ দুঃখ, কষ্ট, দুর্দশা আ সে ওই যে delusion poses, হ্যাঁ? persecuted এগুলা যখন হয়ে যাবে, তখন সে ধীরে, ধীরে পোরের দিকে চলে যাবে। তখন মানে তার ভাবটা এরকম হবে যে তার আর কিছু করারই নাই। সে কিছুই করতে পারছে না। হ্যাঁ? এরকম একটা মানে পোর ফিলিংস টা বেলেডোনার পরে আসে। ১ম এ আসবে আপনার ওয়েল থাকে, তারপরে পোর ফিলিং আসে। কিন্তু আমরা সিপিআর পোর যেমন আমরা দেখেছিলাম। সিপিআর জন্ম থেকেই জ্বলছি। তাই না? ১ম থেকেই তার স্বীকৃতি নাই। আ তার এক্সিস্টেন্স টাই একদম প্রচন্ড মিজারেবল। সে একদম ডিসপেয়ার মিজারেবল এক্সিস্টেন্স এর দিকে চলে যেত। তাই না? তো আর এই ভ্যালেরিয়ানাটা কি? এটা কিন্তু জন্মগতভাবেই পৌর। এদের কিছু করার নাই। হ্যাঁ? মানে সে ঐরকম একটা জায়গায় সে থাকে। এই রেমেডিটা এরকমই হয়। তো এই যে তার পরের যে বিষয়টা আমি সেদিন বলছিলাম, থট এরোনিয়াস ত্রুটিপূর্ণ চিন্তা, সেখান থেকে ডেলুশন সিক বিইং মানে সে নিজেকে মনে করছে অসুস্থ। সেখান থেকেই কিন্তু এই তার পোর ফিলিংটা তৈরি হয়ে যায়। সেখানে অনেক ফেয়ার ডার্ক থাকে। এগুলো গতদিন আমরা আলোচনা করেছিলাম। এরা খুব ডার্ককে ভয় পায়, অন্ধকারকে ভয় পায়, তাই না? আমরা কি দেখেছিলাম? ফেয়ার ডার্ক অফ, অ্যাংজাইটি ডার্ক ইন এই রুব্রিক্স গুলো আমরা দেখেছিলাম। সে জানে না যে কি হবে, সামনে কি আছে, কি হতে পারে সেটা নিয়ে তার মধ্যে ভয় তৈরি হয়ে যায়। তো এদের অন্ধকারে এদের অন্ধকারে ভয় আছে। আর পুরোপুরি তার অ্যাংজাইটি বা উদ্বেগ বা তার কনসার্ন কেবলমাত্র এটা জানার জন্য থাকে যে আমার সমস্যাটা কি? আমার সাথে কি হচ্ছে আমার সাথে হচ্ছেটা কি? আমার সাথে যে হোয়াট রং, রংটা কি হচ্ছে? হ্যাঁ, ডাক্তার সাহেব প্লিজ বলেন না। হ্যাঁ, আমাকে একটু লাইট দেন না। আমাকে একটু ইনফরমেশন দেন না। একটু প্রেশারটা চেক করে দেন না। আমাকে বলেন না, প্লিজ বলেন না। এই যে তার লাইটের প্রয়োজন কিন্তু তার হয়। তো ফেয়ার ইনজুরি অফ বিইং ইনজুরড অফ আমরা যদি এই রুব্রিক্সটাকে দেখি, ফেয়ার ইনজুরি অফ বিইং ইনজুরড অফ এই যে ইনজুরি, এই ইনজুরিটা কোথায়? এটা কি তার শরীরের ইনজুরি? না। এই ইনজুরি হচ্ছে তার থটে, তার চিন্তা, তার ভাবনায়, তার ব্রেইনের মধ্যে ইনজুরি থাকে। এই ইনজুরি বাহিরে নাই। ফিজিক্যাল লেভেল নাই। ইনজুরি কিন্তু ব্রেইনের মধ্যে। এটা এমন কিছু যা তার ভেতরে আছে। যা তাকে অ্যাংশিয়াস করে ফেলতেছে। তার অ্যাংশিয়াসনেস তৈরি হচ্ছে এবং এই ভেতরের ইনজুরি, ওই ভেতরের ইনজুরি তাকে অ্যাংশিয়াস করছে এবং সেটার ভয়টাকে মানে ভয়টা বাহিরে প্রকাশ করছে। প্রজেক্টেড হচ্ছে। কিভাবে প্রজেক্টেড হচ্ছে? হিস্টেরিয়া হয়ে। হিস্টেরিয়া হয়ে যাচ্ছে, দাঁতি লেগে যাচ্ছে। তো আপনার কোশ্চিন, আপনার এক্সক্লামিনেশন ওই যে আমি গতদিন যে ছবিটা দেখালাম, সেটা আপনার উপরই একদম ডমিনেট করতেছে, হেভি হয়ে উঠছে। রোগীরা আপনাকে এসে বলবে, রোগীরা প্রায় আপনাকে এসে বলবে, হ্যাঁ? আপনাকে এসে জিজ্ঞাসা করবে, হ্যাঁ? যে, "ডাক্তার সাহেব আমি সুস্থ হতে পারবো তো আমাকে সুস্থ করে তোলেন। আমার কেন এরকম হচ্ছে? আমার কেন এরকম হয়? কেন এরকম হয়? কেন ওরকমটা হচ্ছে?" খুবই চমৎকার
সিঙ্গুলার মেডিসিনের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা লিখে নেন। রুব্রিক্সটা হলো সিঙ্গেল মেডিসিন ভ্যালিরিনা, ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুর্ড অফ ডার্ক ইন, ফেয়ার ইনজুরি অফ ইনজুরি, ফেয়ার ইনজুরি বিং ইনজুর্ড অফ ডার্ক ইন, একমাত্র মেডিসিন ভ্যালিরিনা। প্রথমে ডার্ক, তারপরে ইনজুরি, তার সাথে ফেয়ার। এই ফেয়ার ইনজুরি এবং এগুলা নিয়ে অনেক বিস্তারিত বহুবার আলোচনা করছি, আমি আজকে আর করছি না। তো প্রথমে কি ডার্কে গেল, ওখান থেকে তার ইনজুরি তৈরি হয়ে গেল, তার সাথে তার ফেয়ার চলে আসলো। এই ব্যক্তি একদম বেপরোয়া ভাবে ছুটছে, রেস্টলেসনেস, অ্যাংজাইটি, ড্রাইভিং প্লেস টু প্লেস, কোথায় যাব, কই যাব, কার কাছে যাব, এটাই তার অ্যাংজাইটির কারণ। এই কারণে তার মধ্যে যে আমাদের রুব্রিক্স আছে, অ্যাংজাইটি, ড্রাইভিং প্লেস টু প্লেস, তার মধ্যে প্লেস টু প্লেস অ্যাংজাইটি তৈরি হচ্ছে। এই যে কোন জায়গায় যাব, কাউসারের কাছে যাব, আনজির ভাইয়ের কাছে যাব, শামসুজ্জোহা ভাইয়ের কাছে যাব, সিয়ামের কাছে যাব, এই যে ওয়ান্ডারিং করে বেড়াচ্ছে। ওয়ান্ডারিং মানে কি? ওয়ান্ডারিং মানে কি বলেন দেখি? বিচরণ করা স্যার, বিচরণ করা। ওয়ান্ডারিং এর আরেকটা মানে হচ্ছে অন্বেষণ করা, হ্যাঁ, খুঁজে খুঁজে ওয়ান্ডারিং করা। পর্যটকরা কি করে? ইবনে বতুতা কি করতো? ওয়ান্ডারিং করতো, তাই না? বিভিন্ন জায়গায় যেত, বিভিন্ন জায়গায়, এটাও কিন্তু ওয়ান্ডারিং। তো এই যে আমার কাছে আসছে, আপনার কাছে যাচ্ছে, আরেকজনের কাছে, কাশ্মীর আপার কাছে যাচ্ছে, এই যে ঘুরে ঘুরে যাচ্ছে, এটা কিন্তু ওয়ান্ডারিং। আমাদের খুব সুন্দর রূপ দিচ্ছে, ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার, ওয়ান্ডারিং ডিজায়ার টু ওয়ান্ডার। আরেকটা চমৎকার রুব্রিক্স আছে আমাদের কমপ্লিট রেপার্টরিতে, মোবাইল আইডিয়াস, মোবাইল আইডিয়াস। হ্যাঁ, বোগারের রেফারেন্সে কিন্তু এটা দেওয়া আছে, আপনাদের রেপার্টরিতে না থাকলে এটা অ্যাড করে নিন। বোগার কি বলছেন? ভেরি মোবাইল আইডিয়াস গোয়িং ফ্রম ওয়ান এক্সট্রিম টু অ্যানাদার, একদম চূড়ান্ত লেভেলে যাবে, ও এই চূড়ান্ত লেভেল থেকে ঘুরে আরেক দিকের চূড়ান্ত পর্যন্ত সে দৌড়াবে। একদম সুন্দর করে এক লাইনে বলে দিয়েছেন বোগারের রেফারেন্সে, এই রুব্রিক্সটা বোগারের রেফারেন্সে। ভেরি মোবাইল আইডিয়াস গোয়িংস ফ্রম ওয়ান এক্সট্রিম টু অ্যানাদার। বুঝতে পারছেন? মোবাইল মানে কি? মোবাইল মানে খালি মোবাইল ফোন না, মোবাইল মানে যেটা পোর্টেবল, ঘুরে বেড়াই, তাই না? মোবাইলের বাংলা কি? কার জানা আছে মোবাইলের বাংলা? দ্রুত পরিবর্তনশীল, সহজে চালানো যায়, সহজে পরিবর্তনশীল একটা মোবাইল। ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে ডার্কনেস অ্যাগ্রাভেশন, ফেয়ার অ্যালং অফ বিইং, ডার্কনেস অ্যাগ্রাভেশন, ফেয়ার অ্যালং অফ বিইং। যখন আপনি অনেক বেশি অ্যাংশাস হয়ে পড়বেন, অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন এবং আপনার মধ্যে ফেয়ার থাকবে, ভয় থাকবে, তখন কিন্তু আপনি একা থাকতে পারবেন। পারবেন? আপনি প্রচন্ড ভীতু, ভয় পাচ্ছেন, খুব দুশ্চিন্তা হচ্ছে, অ্যাংশাস হয়ে পড়তেছেন, আপনি কিন্তু তখন একাই থাকতে পারবেন না। এই জন্য খুবই সুন্দর আমাদের রেপার্টরিতে রুব্রিক্স দেওয়া আছে। ২ টা রুব্রিক্সই একই, একটা কমপ্লিট, একটা সিনথেসিস দেওয়া আছে। আমি দুটোই দিয়ে দিচ্ছি। ফেয়ার অ্যালং অফ বিং ডার্কনেস ইন দা, ফেয়ার ডার্ক উইথ ডার্কনেস অ্যাগ্রাভেশন। কত চমৎকার এই ম্যাথমেটিকা গুলা, মানে আমরা যে রেপার্টরি ওয়েস ম্যাথমেটিকা পড়ি। আর কি বললাম? ফেয়ার অ্যালং অফ বিং ডার্কনেস ইন দা, ফেয়ার অ্যালং অফ বিং, প্রথমটা দেখেন, ফেয়ার অ্যালং অফ বিং ডার্কনেস ইন দা। ব্যক্তির মধ্যে সব ধরনের অ্যাংজাইটি তৈরি করে দেয় যখন একাই থাকে মানুষ, তার সাথে যখন ভয়ও থাকে, আর তার মধ্যে যখন অন্ধকার, কি হবে কি হবে না, এরকম একটা অনিশ্চয়তা থাকে, তখন তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হয়ে যায়। কিন্তু ভ্যালেরিনা এখানে কিভাবে বদলায়? তা হলো তার মধ্যে একটা স্ট্রং রিঅ্যাকশন থাকে, সেটা হলো কি? লাইট ডিজায়ার। আমরা ভ্যালেরিনাকে কিন্তু লাইট ডিজায়ারের মধ্যে পাই। এত কিছু সত্ত্বেও, এত ভয়, এত দুশ্চিন্তা, এত সত্ত্বেও সে কিন্তু লাইট ডিজায়ারের মধ্যে থাকে।
সে এই স্টেজ থেকে বের হয়ে আসতে চায়, যে ডার্ক স্টেজ, একাই থেকে গেলে যে ভয়, সেখান থেকে সে বাড়ায় আসতে চায়। কারণ এরা হলো খুবই হোপফুল পারসন। অনেক বড় হোপফুল পারসন হচ্ছে আমাদের রুব্রিক্স আছে হোপফুল। হোপফুল এইচওপি হোপফুল। অনেক হোপফুল, খুবই আশাবাদী এরা। এত কিছু হওয়ার পরেও তারা এই ট্রিটমেন্ট করতে চায়, চিকিৎসা চালায় যেতে চায়। এবং তারা ওয়ান্ডার করে। ওয়ান্ডার মানে কি বললাম? ওয়ান্ডার একটা হলো অ্যাংজাইটি ড্রাইভিং প্লেস টু প্লেস। হ্যাঁ? একটা হলো আ আ আরেকটা কি আছে? রুব্রিক্সই ভুলে গেলাম। একটা হলো ফেয়ার আম অ্যাংজাইটি ড্রাইভিং প্লেস টু প্লেস, আরেকটা মনে হয় আ আরেকটা কি যেন আছে? সিয়াম কি মনে আছে নাকি? আমি তো ভুলে গেলাম। দেখি। প্লেস টু প্লেস দিয়ে ২ টা রুব্রিক্স আছে। PLAC প্লেস, প্লেস টু প্লেস। আমি একটু বাহির করে নিই। প্লেস টু প্লেস। আ একটা হলো একটা হলো anxiety driven place to place, একটা হচ্ছে anguish driven place to place। ঠিক আছে? আরেকটা কি যেন ছিল? delirium আর একটা হলো যে কোনো anxiety নাই, কিছু নাই, কিন্তু সে নিজের জন্য কই গেলে ভালো হবে, কই গেলে ভালো হবে। এই জায়গাটাকে আপনারা কিন্তু wandering desire নিয়ে নিতে পারেন। সে দেখতে যায়। এই যে হোপফুল, তার অনেক বেশি হোপফুল ভাব আছে। অনেক বেশি হোপফুল বিষয়টা আছে। এই কারণে সে ওয়ান্ডারিং করে। তারা এদিক ওদিক ছুটে বেড়ায়। ড্রাইভিং প্লেস টু প্লেস করে। অ্যাংজাইটির কারণেও করে, রেস্টলেসনেস এর কারণেও করে। আর যেহেতু তারা স্বভাবগত হোপফুল, তাই তারা এটা করে। তাহলে তারা সেই আলো চায় যেটা তার মস্তিষ্ক চায়, তার ব্রেইন চায়। তার ব্রেইন একদম লাইটের সাথে প্লাগড হয়ে থাকে। প্লাগড হয়ে থাকা মানে কি? প্লাগড হয়ে থাকা, লেগে থাকে। হ্যাঁ? আরো সুনির্দিষ্টভাবে বলা যায়, ভ্যালেরিয়ানার ফিয়ার ইনজুরি অফ বিং ইনজুরড অফ ডার্ক ইন, এটা আছে একটু আগে যেটা দিলাম। ডার্ক তাকে অস্থির করে, আরো অস্থির করে, অ্যাংশিয়াস করে তোলে। তখন সে আলোর সন্ধানে বেপরোয়াভাবে ছুটতে থাকে। বুঝতে পারলেন? কেন তাহলে সে অ্যাংজাইটি ড্রাইভেন প্লেস টু প্লেস হয়? কেন সে ওয়ান্ডারিং ডিজায়ার এর মধ্যে চলে যায়? কারণ এটাই। যে ওই যে ডার্ক এর মধ্যে যে ফেয়ার, সেটা তাকে রেস্টলেস করে ফেলছে। সেটা তাকে অস্থির করে তুলছে। এই কারণে সে ছুটে বেড়াচ্ছে। তো আমাদের এই একটা সেট আমি আপনাদেরকে দিচ্ছি। এই সেটটা এই টাইপের পেশেন্ট এর মধ্যে আপনি যদি একটু কথা বলেন, এই রুব্রিক্স গুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিরকম? আমি রুব্রিক্স গুলা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ইয়ে করা আছে। লাইট ডিজায়ার ফর অ্যাংজাইটি ড্রাইভিং প্লেস টু প্লেস, ফেয়ার ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, রেস্টলেসনেস ড্রাইভিং ফ্রম প্লেস টু প্লেস, ওয়াক ওয়াকিং ডিজায়ার টু, ওয়ান্ডারিং ডিজায়ার টু। এই যখন ফেয়ার অ্যালং অফ বিইং ডার্কনেস ইন, এইটা যখন চলে আসবে, এই সেটটা আপনি কিন্তু তার মধ্যে পেয়ে যাবেন। ভ্যালিডিনা যদি হয়, এই জিনিসটা আপনি পেয়ে যাবেন তার মধ্যে। একটু কথা বললে আপনি পেয়ে যাবেন। দেখেন সবগুলাতেই অ্যাংজাইটি, ফিয়ার, রেস্টলেসনেস তাকে ড্রাইভ করতেছে। তার মধ্যে ওয়ান্ডারিং ডিজায়ার তৈরি করতেছে। তো আরেকটা বিষয় হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া কি হলো তার? সে লাইট চায়। হ্যাঁ? তো এই লাইট ছাড়া যে বিষয়গুলো আছে, এগুলা তাকে হাইপোকন্ড্রিয়াকাল তৈরি করে তোলে। আর হিস্টেরিয়ার জন্য কিছু স্পেসিফিক আম রুব্রিক্স আছে আপনার অ্যা অ্যা ভ্যালেরিনার। সেটা হচ্ছে হিস্টেরিয়া, হিস্টেরিয়া উইথ ইরোনেসিস, হিস্টেরিয়া হাইপোকন্ড্রিয়াসিস উইথ হিস্টেরিয়া এট মেনোপজ। মেনোপজ কি? যদি কিছু ঘটে, কিছু থেমে যায়, তখন তার হিস্টেরিয়া হয়। মেনোপজে কি হয়? মেনোপজ, পিরিয়ড কিন্তু বন্ধ হয়নি, মেনস্ট্রুয়েশন কিন্তু বন্ধ হয়নি। কিছু সময়ের জন্য থেমে গেছে, পজ হয়েছে। আমরা ক্যাসেট প্লেয়ারে যখন গান বাজাতাম, তখন একটা পজ বাটন ছিল। একটা ছিল স্টপ, স্টপ এখন ফুল স্টপ বন্ধ। আর পজ মানে ওই জায়গায় থামায় দেয়। তো এইরকম মেনোপজ যদি হয়, তখন
তার মধ্যে হিস্টেরিয়া তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে? থেমে গেল। আরেকটা সুন্দর রুব্রিক্স আছে। আমি গতদিন বলছি কিনা জানি না। আ এইটা কমপ্লিট রেপার্টরিতে আছে। সিঙ্গেল মেডিসিন ভ্যালিডিনার। সেটা হলো হিস্টেরিয়া আফটার অ্যাবিউজ অফ ক্যামোমিল। হ্যাঁ? ক্যামোমিলা আমাদের আছে না? ওই ক্যামোমিলা গোত্রের অ্যা ইয়ে আরকি ফুল ওইটা দিয়ে চা বানায় খায়। মানসিক প্রশান্তি, তারপরে অস্থিরতা বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আপনি দেখেন গ্রাইপ ওয়াটার বলে একটা ইয়ে পাওয়া যায়। তো এই গ্রাইপ ওয়াটার এর মধ্যে এই ক্যামোমিল থাকে। তো এটাও কিন্তু আপনার অ্যাবিউজ যদি লেভেলে চলে যায়, আপনি খাওয়াতে আছেন। তো গ্রাইপ ওয়াটার বাচ্চাকে ঠান্ডা করার জন্য। তার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো তৈরি হয়ে যেতে পারে। তো বি কেয়ারফুল। আমরা আমাদের ৩য় কেসে দেখেছি ওই যে মহিলার কেসটা যেটা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে মহিলাটা বলতেছিল যে তিনি এ ওই যে ক্যামোমিল টি খান। বলছিলেন না? যে ক্যামোমাইল যেটা উচ্চারণ করেন। তো ওই ক্যামোমিল টি কেন খেতেন? ওই তার রেস্টলেসনেস বিষয়টা কমানোর জন্য। যেমন আমি একটু আগে বললাম যে বাচ্চাদের এই যে অনেক বেশি অস্থির রাত জেগে এ মাদেরকে জাগায় রাখে, ক্যাঁকু করে তখন এই দেখেন গ্রাইপ ওয়াটার সব খাওয়াই। তখন বাচ্চা ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। আমরা কিন্তু খাওয়াই। খাওয়ায় তাকে শান্ত করি। ক্যামোমিল টিও কিন্তু যদি খায় এটা কিনতে পাওয়া যায়। ফেসবুকেও আমরা এটা দেখতে পাই। আমি সেদিন সার্চ দিয়েছি হ্যাঁ, আসতেই আছে। তো ওই ক্যামোমিল টি খাওয়ার পরেও কিন্তু আপনাকে কাম মনে হবে, শান্ত মনে হবে। তাহলে ক্যামোমিলের অপব্যবহারের কারণে তাদের এই অবস্থা তৈরি হয়েছিল। এই মহিলার কিন্তু ওইটাও একটা স্টিমুলেশন ছিল। সে নিজেকে শান্ত রাখার জন্য, এত কিছু চেপে রাখার জন্য সে এই করেছিল। আর এসব কিছুর কারণে আপনার কি করতে হবে? এই ইয়েদের কি হয়? আপনি এই যারা ক্যামোমিল খাচ্ছে বা এই ভ্যালেরিনার এত কাহিনী ঘটছে তাদের কি হবে? তারা তাদের আইডেন্টিটি ক্রাইসিস এ ভোগে। আইডেন্টিটি ক্রাইসিস এর মুখামুখি হয়। আইডেন্টিটি ক্রাইসিস কি? পরিচয় নিয়ে একটা সংকটের মুখোমুখি হয়। এটাতেই তাদের আবার হিস্টেরিয়া তৈরি হয়ে যায়। তারা ভাবে, "আমি কে?" যখন হিস্টেরিয়াগ্রস্ত হয়ে যায় ওই সাময়িকের জন্য আবার, "আমি কে? আমি কোথায়? আমি কি করছি?" হ্যাঁ? তো একজন ব্যক্তি কখনো এই ধরনের রিয়েলিটি চেক করতে থাকে। ওই হিস্টেরিয়ার পরে যখন সাময়িক জ্ঞান আসে এই সময় এরকম হয়। তাহলে তারা তখন আইডেন্টিটি ইরর এর মধ্যে চলে যায়। আইডেন্টিটি ইরর আমাদের রুব্রিক্স আছে খুব সুন্দর। ডিলুশন, আইডেন্টিটি, ইরোরস অফ পার্সোনাল আইডেন্টিটি। ইরোরস অফ পার্সোনাল আইডেন্টিটি। সুতরাং এই অ্যাংজাইটি এবং হাইপোকন্ড্রিয়া হলো ভ্যালেরিনার একটা স্টেট বা ফ্যাসেট, হ্যাঁ? স্টেট বা ফ্যাসেট। এই যে আপনারা শেড নিয়ে লিখেছেন, তাই না? এগুলো খুব বেসিক জিনিস। হ্যাঁ, আপনারা একটু আগে জয়েন্ট হয়ে এগুলো জিজ্ঞাসা করতে পারেন। আমাদের অনেকেই আছেন সিনিয়র দীর্ঘদিন থেকে ক্লাস করছেন। শহীদুল ভাই আছেন, সিয়াম আছেন, শামসুজ্জোহা ভাই আছেন। ইনারা কিন্তু আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিতে পারেন। বুঝতে পারেননি? তাদের সাথে জিজ্ঞাসা করে কথা বলতে পারেন। এখানেই করেন। আপনারা একটু ১০ মিনিট আগে আসেন। এসে আলোচনাগুলো করেন। তো আমাদের সুন্দর রাগেরও একটা ফ্যাসেট আছে। অ্যাঙ্গার ফ্যাসেট। হ্যাঁ? এটি শিশুদের মধ্যে হিস্টেরিক্যাল বা হাইপোকন্ড্রিয়াল প্রকৃতির জন্য খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু আমরা প্রায় এই রাগের এই ফ্যাসেটটা মিস করে ফেলি বাচ্চাদের। আমরা রাগ মানে কি ভাবি? রাগী বাচ্চার মেডিসিন কি? শিশু, ছোট বাচ্চা। শিশু মানে আমি বুঝাচ্ছি বাচ্চা, বেবি। বলেন দেখি কি মাথায় আসে? ক্যামোমিলের চিনি স্যার। ক্যামোমিলা, ক্যামোমিল, সিনা, ক্যামোমিলা। সিনা, ক্যামোমিলা, সিনা এদের রাগ বেশি। তাই না? তাইলে ক্যামোমিলার এই ভ্যারিলিনা বললাম তো ক্যামোমিলের অপ অপব্যবহারে ভ্যালিলিনা তৈরি হচ্ছে, তাই না? তাইলে ভ্যালিলিনাও একটা খুব ভালো জায়গা। কিন্তু আমরা যেহেতু জানি না এই কারণে আমরা ব্যবহার করতে পারি না। প্রায় মিস হয়ে যায়। আমাদের একটা সুন্দর রুব্রিক্স আছে শিশুদের রাগ নিয়ে। আমি শিশু বলছি, বাচ্চা বলছি না, শিশু। একদম ছোট বাচ্চা, হ্যাঁ? এই শিশুদের
রাগ নিয়ে। আর এসব কিছু তার পার্সোনাল আইডেন্টিটি ইরোধ তৈরি করে, যা খুব কনফিউশন তৈরি করে। যেমনটা আমি বললাম একটু আগেই। হ্যাঁ? তো এই রুব্রিক্স গুলা হলো আমি একটু বলি যেগুলা কনফিউশন তৈরি করে। বাচ্চারটা বলছি, কনফিউশন এর গুলো আগে বলি। একগাদা রুব্রিক্স আছে কনফিউশন নিয়ে। আপনারা লিখে নিতে পারেন। কি, কি? কনফিউশন অফ মাইন্ড ইভেনিং, confusion of mind hit during, confusion of mind identity as to his, confusion of mind intoxicated as after being intoxicated as after being, confusion of mind perspiration during, confusion of mind while sitting, confusion of mind while standing, বসলেও কনফিউশন, দাঁড়ালেও কনফিউশন, confusion of mind when stooping with, এই এক্সেট কনফিউশন। আর এই যে পিকুলিয়ার যে রুব্রিক্সটার কথা বলতেছি বাচ্চাদের জন্য, সেটা হলো, রুব্রিক্সটা লিখে নেন। অ্যাঙ্গার, মিল্ক অফ মাদার, ভমিট ফ্রম অ্যাঙ্গার। এটা হবে অ্যাঙ্গার চাইল্ড, মিল্ক অফ মাদার, ভমিট ফ্রম অ্যাঙ্গার অফ মাদার। ভমিট ফ্রম মিল্ক অফ মাদার মানে শিশু মায়ের দুধের প্রতি রাগ। কেন বাচ্চার মায়ের দুধের প্রতি রাগ দেখাবে? মিল্ক কি? দুধ, দুধ কি বলেন তো? দুধ আসলে কি জিনিস? বাচ্চার প্রথম খাদ্য। ওর তো বিকল্প নাই। মায়ের দুধের বিকল্প আছে? যদিও পাই না তখন আমরা ফর্মুলা দিই। কিন্তু ইন জেনারেল মায়ের দুধের তো বিকল্প নাই। মিল্ক হলো শিশুর জন্য দুনিয়ার সবচেয়ে পুষ্টিকর খাবার। এটা নার্চারিং বা লালন পালনের জন্য অপরিহার্য জিনিস। অপরিহার্য খাদ্য, যা তার গ্রোথের জন্য প্রয়োজন, বিকাশের জন্য প্রয়োজন, যা তাকে ইমিউনোগ্লোবুলিন সরবরাহ করে। কার মনে আছে ইমিউনোগ্লোবুলিনের কথা? আমি এর আগে বলেছিলাম। ইমিউনোগ্লোবুলিন কি? হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? ইমিউনোগ্লোবুলিন ইমিউনোগ্লোবুলিন হচ্ছে অ্যান্টিবডি, আমরা যেটাকে অ্যান্টিবডি বলি, তাই না? দেহের প্রতিরক্ষার কাজ করে যেটা। অ্যান্টিবডি কিরকম? এটা এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন, যা মানুষ এবং অন্যান্য মেরুদণ্ড প্রাণী কি করে? তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। এগুলো সাধারণত বি সেল থেকে তৈরি হয় এবং সেখান থেকে প্লাজমা সেল দ্বারা উৎপাদিত হয়। এদের প্রধান কাজ হলো দেহে ক্ষতিকর বহিরাগত যে পদার্থ, অ্যান্টিজেন, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস বা পয়জনাস কোনো থিংস, পদার্থ, সেটাকে প্রথমে কি করা? তারা ডিটেক্ট করে, শনাক্ত করেন এবং সেটাকে কি করে? অ্যারেস্ট করে শরীরকে রক্ষা করে। তো ইমিউনোগ্লোবুলিন অণুগুলো দেখতে একদম ওয়াই এর মতন দেখতে, ওয়াই আকৃতির, এবং এতে 4টা পেপটাইড চেন থাকে। কেমিস্ট্রি যারা পড়েছেন তারা বুঝবেন, পেপটাইড চেন থাকে। মানবদেহে ইমিউনোগ্লোবুলিন বা এই যে অ্যান্টিবডি 5 ধরনের আছে। আমরা টেস্ট দিই, এখন বললেই সব মনে পড়ে যাবে। হ্যাঁ, এগুলোকে আমরা ভারী চেন নামের ভিত্তিতে আমরা ইয়ে করি। যেমন আইজিজি, আমি বলেছিলাম আইজিজি। আইজিজি কি? রক্তে বেশি পরিমাণ পাওয়া যায়, দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে এবং প্লাসেন্টা, যে গর্ভফুল আমরা যেটাকে বলি, প্লাসেন্টা ইয়ে করে ওই জায়গায় নবজাতককে রক্ষা করতে পারে এই আইজিজি। আরেকটা কি? আরেকটা হচ্ছে আইজিএম। আইজিএম কি? সংক্রমণের যে প্রক্রিয়া, প্রথম প্রথম মানে সংক্রমণ হলো, তখন ফার্স্ট যে অ্যাকশন, যে অ্যান্টিবডি তৈরি করার ইয়েটা সে করে এবং ব্যাকটেরিয়া ধ্বংসে খুবই কার্যকর। আরেকটা কি? আইজিএ। আইজিএ কি? মিউকোসাল ইয়ে আর কি, তন্ত্র। যেমন ধরেন যে যেখান থেকে মিউকাসি হয়, মুখ, শ্বাসতন্ত্র, অন্ত্র এবং লালা, এই যে আমাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, পানি ঝরে, বুকের দুধ, হ্যাঁ, এরকম উচ্চ লেভেলে ক্ষরণের পরিমাণ এটা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বাহিরের পরিবেশ থেকে শরীরের যে সারফেস,
সেটাকে সে রক্ষা করে। এরপরে কি আইজিই আমরা টেস্ট দিই। আইজিইটা কি অ্যালার্জিক রিঅ্যাকশন, পরজীবীর বিরুদ্ধে প্রতিক্রিয়া হয় না? যে একটু পোলেন আসলো। এই যে বসন্তকালে পোলেন আসে আর ফুলে যাচ্ছে। আমরা এই যে শীতে আ ওয়ারড্রব থেকে বা আলমারি থেকে পুরোনো কাপড় বাহির করলে দেখবেন অনেকের গা ফুলে যায়। এটা কেন যায়? এই যে আইজিই বেড়ে যায়। ঠিক আছে? আরেকটা কি আইজিডি। এটা বিটা সেল পৃষ্ঠে অল্প পরিমাণে পাওয়া যায় এবং বিটা সেলকে সক্রিয় করতে এটা স্টিমুলেট করতে এটা সহযোগিতা করে। তাহলে ইমিউনোগ্লোবুলিন আপনাকে গড়ে তোলে, আপনাকে লালন করে। একটা মানব শিশুকে সে গড়ে তুলতেছে, সে লালন করতেছে। সেটা কোত্থেকে আসছে? মায়ের দুধ থেকে আসছে। আর শিশুর রাগ হচ্ছে, অ্যাঙ্গার তৈরি হচ্ছে এবং শুধু অ্যাঙ্গার না, তারপর ভমিট করতেছে, বমি করছে। এটা শিশুদের জন্য একটা খুব কাজের রুব্রিক্স। যখন আপনি আপনার মায়ের উপরে রাগান্বিত হবেন, তখন কি হবে? আপনার অবশ্যই আপনার মা তো আইডেন্টিটি ক্রাইসিস এর কারণে তো আপনি রাগ করতেছেন। এটাও কিন্তু একটা ভ্যালেরিনের বাচ্চাদের ফ্যাসেট। তো এখন আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি কেন এরকম আচরণ করে। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা করে হোয়াই থাকে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সবসময় মস্তিষ্ক, তার ব্রেইন এবং তার হৃদয় এটার একটা ভারসাম্য নিয়ে কিন্তু আচরণ করতে হবে। একদম স্বাভাবিক মানুষ। আপনার মাইন্ড এবং হার্ট এর মধ্যে যখন একটা কানেকশন তো থাকবে, তাই না? একটা রিদমিক কানেকশন থাকবে। তখন আপনি খুব ইমব্যালে তখন আপনি খুব ব্যালেন্সড হলেন। আপনি খুব বেশি আ যদি ইমোশনাল হয়ে পড়েন, আপনি হয় খুব ইমোশনাল হলেন অথবা আপনি খুব বেশি ইন্টেলেকচুয়াল হলেন। মানে খুব বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন সবকিছু এক্সট্রিম লেভেলের বুদ্ধিমত্তা দিয়ে করেন, তাহলে তো ব্যালেন্স হলো না। গুড হিউম্যান বিইং হতে গেলে এই দুটার মধ্যে আপনাকে ব্যালেন্স থাকতে হবে। আর এই যে মাইন্ড অ্যান্ড হার্ট, মস্তিষ্ক, হ্যাঁ? ব্রেইন এবং হার্ট এইটার মধ্যে ইমব্যালেন্স ভারসাম্যহীনতাই হচ্ছে ভ্যালেরিনা তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? এই ইমব্যালেন্সড হয়ে গেছে, ভ্যালেরিনা তৈরি হয়ে গেছে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। এগুলা আসলে আমার বানানো কথা না। আপনাদের মনে হবে যে কি এগুলা সব করতে বলে। প্রত্যেকটাই বইয়ের কথা। আমি আমার দৃষ্টিতে বইগুলো পড়ি। এই কারণে আপনাদেরকে এভাবে গুছায় বলতে পারি। এখানে একটা খুব সুন্দর রুব্রিক্স আছে। আপনারা দেখেন। ইমোশন predominated by intellect. ইমোশন predominated by intellect. সুতরাং যদি আমরা এই রুব্রিক্সের মধ্যে না পড়তে চাই আমাদের অবশ্যই ভারসাম্য রাখতে হবে। কিন্তু কি হচ্ছে? ভ্যালেরিনার ক্ষেত্রে ইন্টেলেক্ট প্রিডমিনেটেড বাই ইমোশনের বিষয়টা একটু বোঝাটা কঠিন, বুঝছেন? মানে মনে রাখাও কঠিন, বাইর করাটাও কঠিন। আমার নিজেরও ইয়ে হয়। আমরা উম আমরা ছোটবেলায় আমাদের তো আসলে অত বেশি বিনোদনের মাধ্যম ছিল না। আ আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। ভিডিওটা ডাউনলোড করে রাখলে ভালো হতো। আপনারা বিক্রম বেতালের সিরিজ দেখেছেন? ডিডি ইন্ডিয়া বা ডিডি ওয়ান এই দেখাতো? কারো মনে আছে? আমি দেখছি স্যার। দেখেছেন না? মনে আছে? আপনি তো সব জানেন। বিক্রম বেতালের সাথে ওই যে একটা ভূতের কাহিনী আছে। আমার আসলে অল্প করে আমার হঠাৎ করে কালকে দেখলাম। কিন্তু কই রাখলাম? ভূতের জায়গাটা এই যে পেয়েছি। এই দেখেন একটু আমি একটু দেখাই। আপনারা হিন্দি অনেকে বোঝেন না। জাস্ট এমনি দেখেন। হ্যাঁ? এই রাজা বিক্রম আর এই বেতাল হলো ভূত। হ্যাঁ? তো ওই মানে রাজা বুদ্ধিমান ছিল, তার সাথে আবেগপ্রবণও ছিল। তো ওই ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াতো। হুম? আর রাজা একটা করে রায় দিত। তখন ওই মানে প্রশ্ন করত আর একটা করে রায় দিত তখন ওই ভূতটা উড়ে চলে যেত। হ্যাঁ? তো এটা আসলে বললাম এই কারণে আমি গল্পটা শেয়ার করব না। আমি লিখে ওখানে শেয়ার করব। তো এটার বিষয়টা হচ্ছে রাজা ইমোশনালি তার
ভূতকে ঘাড়ে নিয়ে, কারণ একজন রাজা, হ্যাঁ, একজন রাজা একজনকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াবে? ডেফিনিটলি ঘুরে বেড়াবে না। কিন্তু ইমোশনালি সে ইয়ে করছে, তাকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন ইন্টেলেকচুয়াল ইয়েটা তার মধ্যে প্রিডমিনেট হচ্ছে, তখন ওইটা ইমোশনটা তার মানে ঘাড় থেকে চলে যাচ্ছে। মানে আমাদের এটার সাথে কেন আমি বলতেছি? আমাদের মাথা আমাদের হৃদয়কে, আমাদের মস্তিষ্ক মানে আমাদের ব্রেইন, আমাদের হৃদয়ের উপরে ডমিনেট করে। হ্যাঁ? তখন কিন্তু আমরা হৃদয় দিয়ে আমাদের হার্ট থেকে আমরা কিন্তু সিদ্ধান্ত নিই না। তো এই ভ্যালেরিনার ক্ষেত্রেও এরকম হয়। হ্যাঁ? ভ্যালেরিনার ক্ষেত্রে কি হচ্ছে? ভ্যালেরিনা হচ্ছে খুব পুর, হ্যাঁ? মানে আমি তো ১ম থেকেই বলতেছি যে সে অনেক স্যাড, হ্যাঁ? স্যাড হওয়ার পরেও সে দেখা যাচ্ছে সিপিয়া থেকে পোর তো সিপিয়াও। সিপিয়া থেকেও সে আলাদা। তার মনোভাব হলো যে আমি করুণা চাই না। সিপিয়া দেখাবে করুণা চাই। কিন্তু এ দেখাবে যে আমি করুণা চাই না। আমি নিজে মানে সে নিজেকে অনেক বুদ্ধিমান দেখাবে এবং বুদ্ধিমানের মতন আচরণ করবে। যেমন আপনি দেখেন ৩য় পেশেন্টটার কথা মনে রাখেন। আমি যেটাকে অনেক বড় করে বললাম। সেই পেশেন্টটা কি কত intellectual কথাবার্তা। আপনি কি করেন? আমি আ ওই যে আ স্মার্ট ওয়াচ কি যেন নাম বলছিল? ফিটবিট। আমি ফিটবিট দেখি। হ্যাঁ? ফিটবিট আমি যখন ওই যে কি জাম্বো ড্যান্স নাকি ড্যান্সটার নাম ভুলে গেলাম। ওই ড্যান্সটা দিয়ে ড্যান্সটাও দিব। এই ড্যান্সটা কিন্তু কিছুই না। এই মিউজিকের তালে, তালে যে ইয়োগাটা করে সেটাকে বলে, হ্যাঁ? তো এটা করি, ওইটা করি, এটা দেখি, এটা করছি, ক্যামোমাইল টি খাই। ইন্টেলেকচুয়াল কথাবার্তা, হ্যাঁ? কিন্তু সে পোর। কিন্তু সে কখনো পিটিয়াস, করুণা করুণা জোন যেটা পিটিয়াস জোন সেরকম কিন্তু সে করুণার ধারে কাছে সে যাবে না। সিপিয়াকে কিন্তু আপনি দেখে মানে বাপরে! এই বডিতে কিছু নাই ২-৪ টা বাচ্চা নিয়ে মানে সে পিটিটা দেখায়। পিটি মানে কি? পিটি মানে করুণা। পিটির বিষয়টা দেখায়। কিন্তু আপনার ভ্যালেরিনা কিন্তু দেখায় না। ইন্টেলেকচুয়াল বিষয়। ইন্টেলেকচুয়াল সে প্রিডমিনেট করছে ইমোশনকে। এইভাবে কিন্তু খুব সহজেই ভ্যালেরিনাকে আলাদা করা যায়। কিন্তু একটা পয়েন্টে একজন কতদিন ইন্টেলেক্ট থাকতে পারে? আপনি কিন্তু মানে এটাও তো এক ধরনের যুদ্ধ। আপনি কিন্তু এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে করতে পারবেন না। একটা সময় তার যে স্যাডনেস এর বিষয়, যে কারণে সে পুর, সেই স্যাডনেস টা আউটবার্স্ট হয়ে যায়। ইমোশনাল আউটবার্স্ট হয়ে যায়। ঠিক আছে? আমরা ওই আউটবার্স্ট এর বিষয় পেশেন্ট এর মধ্যে খুব ভালো দেখতে পাবো। তখন দেখা যাচ্ছে এই আউটবার্স্ট হলে সে হিস্টেরিক্যাল এর দিকে চলে যায়। এত চেপে রাখছে, এত চেপে রাখছে। চেপে থাকতে, থাকতে একদম আউটবার্স্ট হয়ে গেল। তখন সে ইমোশনাল হয়ে যাবে। ইন্টেলেকচুয়ালদের সে কিন্তু খুব প্রিডমিনেট করছে। কিন্তু একটা লেভেলে যে আর প্রিডমিনেট করতে পারল না, আউটবার্স্ট হয়ে গেল, সে ইমোশনাল হয়ে পড়ল। তো ভ্যালেরিনার হিস্ট্রি এটা খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক্স এবং নার্ভাস টেম্পারমেন্ট এর সাথে সম্পর্কিত। তাই হচ্ছে ইমোশন প্রিডমিনেটেড বাই ইন্টেলিজেন্ট। ঠিক আছে? আর এখান থেকেই খুব সুন্দর একটা জিনিস আসে। সেটা হলো আম ডেলুশন রুম ডেসোলেটেড। ডেলুশন রুম ডেসোলেটেড। সেম জায়গায় আ আ কি বলে? সেম উম আ সিয়াম কি উল্টা মনে হচ্ছে? স্যার ওই প্রথম আপনি যখন বলছেন এই রুব্রিক্সটা তখন উল্টো মনে হচ্ছিল। যত আলোচনা অগ্রসর করেছেন তখন ঠিক হয়ে গেছে। মানে ও প্রথমে সে ইন্টেলেকচুয়াল থাকে। হ্যাঁ, পরে সেটা ভেঙে যায়। ভেঙে গিয়ে ইমোশন ইন্টেলেকচুয়াল কে ওভার ডমিনেট পাওয়ার করে করে। ফেলে। হ্যাঁ। জি স্যার, জি স্যার, ১ম এ এটাই আমি প্রথমে ইমোশনকে উল্টো দেখাই না। ভাবছিলাম। আ সিপিয়া কি করে না? সিপিয়া তোমার চেম্বারে যখন আসলো, তখন সে কি করছে? তুমি কিন্তু বুঝে যাচ্ছ তো হায়রে কি মহিলা আহারে! এরকম এই বয়সে ৪ টা বাচ্চার মা হইছে। তার মানে তোমার করুণা তৈরি হচ্ছে, তাই না? সিপিয়া রোগীর দেখলে কিন্তু আমাদের করুণা তৈরি হয়। নাকি? জি স্যার, জি স্যার। এটাই শিখাইছিলাম। সিপিয়া দেখলে আপনার করুণা তৈরি হবে। আর একে দেখলে আপনার করুণা হবে না। কিন্তু তাও সে পৌর আছে। আপনি তার সাথে কথা বলে বুঝবেন যে না সে তার ফিলিং ও সে ডেলুশন 4 এর মধ্যে আছে। তো সে কেন এটা করে রাখতে পারছে? কারণ সে তার ইন্টেলেকচুয়াল দিয়ে তার ইমোশনকে দাবায় রাখছে, চেপে রাখছে, চেপে রাখছে, চেপে রাখছে। যখন এটা আউটবার্স্ট হয়ে গেল তখন
এই যে এই ফিলিংস চলে আসবে। ডেলুশন, ডেসোলেটেড রুম, ডেসোলেটেড রুম অ্যাপিয়ার্স, সিঙ্গেল মেডিসিন কিন্তু বুঝাচ্ছি সব, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এখানে যারা শিখছেন তারা সবাই আগে থেকে শিখে আসছেন এরকম মনে হয় খুবই কম আছেন। আমার ধারণা এই মেডিসিন এইভাবে শিখে আসেন সবাই কিন্তু নতুন। তো একদম যারা নতুন আসছেন এই মাসে জয়েন করছেন বা গত মাসে জয়েন করছেন, তারা ভাবতেছেন যে আমি তো শিখতে পারতেছি না, আমার হচ্ছে। আসলে তা না, আপনি মন দিচ্ছেন না, আপনি কনসেন্ট্রেট করতেছেন না। তাই আপনি আমার রিদমের সাথে রিদম মিলায় নেন, আমার সাথে সিনক্রোনাইজ করে নেন আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার কথা, আমার ওয়ার্ড গুলা, দেখবেন খুব সহজে মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। ফার্স্ট জায়গাটা হলো আপনাকে রেসপেক্ট নিয়ে আসতে হবে, আপনাকে বিশ্বাস নিয়ে আসতে হবে, আপনাকে ডিপেন্ডেন্ট বলবো না, আপনাকে কি বলবো, আপনাকে ক্যারিড হওয়ার একটা মেন্টালিটির মধ্যে আসতে হবে, তাহলে আপনি কিন্তু এটা নিয়ে নিতে পারবেন না। যাক, অন্যদিকে চলে আসছি। ডেসোলেটেড, এই ডেসোলেটেডটা কি? রুম কেন, হোয়াই রুম, এই ওয়ার্ড গুলা কেন আসলো? প্রথমে যখন আপনি এত বুদ্ধিমান ছিলেন, সবকিছু ইন্টেলেকচুয়ালি নিতেন বা করতেন, আপনি আপনার হাজবেন্ড, আপনার সন্তানদের সাথে বুদ্ধিমানের মতন, ইন্টেলেকচুয়াল পার্সনের মতন, ইন্টেলেক্ট ওমেনের মতন সবকিছু করতেন। এখন সেই লোকজন আপনার সাথে কেমন আচরণ করছে? ধরেন যে আপনি যখন ইন্টেলেকচুয়ালি ট্যাকেল করেন, আপনি যখন ভালোবাসা দিয়ে ট্যাকেল করবেন আপনার বাচ্চাকে, আপনার হাজবেন্ডকে, তখন এক ধরনের হবে। আর আপনি যখন ইন্টেলেকচুয়ালি সবকিছু করবেন, তারা আপনার সেই আচরণ অভ্যস্ত হয়ে যাবে। কারণ ইন্টেলেকচুয়াল এর মধ্যে কিন্তু কোনো ইয়ে থাকে না, ইমোশন থাকে না। নাক্স ভূমিকায় দেখেছিলাম, ইন্টেলেকচুয়াল যখন হবে তার কিন্তু তখন কোনো ইমোশন থাকবে না, তাই না? তো আমরা রুম কাকে বলি বলেন দেখি? রুম, হোয়াট ইজ রুম? রুম কি? ROOM, 4 দেয়াল বিশিষ্ট ঘর স্যার। 4 দেওয়াল বিশিষ্ট। রুম হলো বাড়ির একটা রুম থাকে, আমাদের এটা আমার একটা রুম, তাই না? আমার বাসার এটা একটা রুম, যেটা হয় আমাদের একটা নিজস্ব জায়গা। যেমন আমরা বলি না বেডরুম, আমার বেডরুম মানে আমার নিজের ঘর। কিন্তু এখানে তার রুম হয়ে গেছে ডেসোলেটেড। আমার নিজের রুম হয়েছে ডেসোলেটেড, মানে কি? জনশূন্য, বিরান, নিঃসঙ্গ। ডেসোলেটেড এর বাংলা। তো ওই রুমে, আমার এই যে রুম, বেডরুম, এই রুমে কেবল দেওয়াল আছে আর কিচ্ছু নাই। এই দেওয়াল আছে, ফার্নিচার আছে, আর কিচ্ছু নাই। বিরান হয়ে গেছে, জনশূন্য হয়ে গেছে। কেবল এই একটা ছাদ আর এই যে দেওয়াল, এই কামরাটাই শুধু আছে, আর কিছু নাই। কারণ আমার আবেগ আমার থেকে চলে গেছে। কারণ আমি এখানে এত ইন্টেলিজেন্ট, এই রুমে যারা আছে তাদের সাথে এত ইন্টেলিজেন্ট আচরণ করেছি, তা আর ইমোশন দিয়ে ধরে রাখতে, আপনি যদি ইমোশনালি অ্যাটাচ না থাকেন, আপনার বউ থাকবে না, তাই না? বিষয়টা এরকম। তো এটা হলো একটা ডিসেলেটেড রুমের ফিলিং। একান্ত বিরান একটা জায়গা, আবেগ, আবেগের কোনো জায়গা নাই এই রুমের মধ্যে। আমার পরিবারের, আমার রুমে আমার পরিবারের কোনো ছবি নাই, ইমেজ নাই, কোনো জিনিস নাই, কোনো স্মৃতিময় জিনিস নাই যেটা দেখে আমি স্মরণ করতে পারি, কোনো সিগনেচার নাই, শুধু দেওয়াল আর ছাদ। তো আমরা আবিধানিকভাবে যদি ডিসোলেট বুঝতে যাই, তাহলে ডিসোলেট কি বুঝবো? এটা এমন একটা জায়গা, শূন্য এবং আকর্ষণীয় নয়, যেখানে কোনো লোকজন নেই বা কোনো আনন্দদায়ক কিছু নাই, জনহীন এবং মলিন শূন্যতার একটা ধারণা দেয় ডেসোলেটেড। ডাল, মলিন, মলিন ইংরেজি কি? ডাল, ডালের ধারণা দেয়, ডালনেস। তো একটা শূন্য অনুভূতি আছে, এমটি ফিলিং আছে, এমন স্থান যা দখল করা যায় না। এটি বিভাজনের অংশ, যা দেওয়াল, মেঝে বা ছাদ, শুনশান জায়গা। এটাও ডেসোলেটেড এর মানে। একটা খুব সুন্দর কোটেশন আছে, আমি গতকালকে আমার ফেসবুকে, আমার সাথে যারা ফেসবুকে ফ্রেন্ড আছেন তারা দেখেছেন হয়তো, আমি খুব সুন্দর একটা কোটেশন দিয়েছি। দেখেছেন? কেউ দেখেছেন? দেখেননি? লাইভ উইথ anxiety is like being followed by a voice. It knows all your insecurities and use them against you. It gets to the point when it's the loudest voice in the room, the only one you can hear. আমি অর্থ করে দিচ্ছি, ওখানেও অর্থ লিখে দিয়েছি, উদ্ধৃতিটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাংজাইটি নিয়ে জীবন কাটানোটা ঠিক যেন এমন আপনার পেছনে সবসময় একটা আওয়াজ লেগে আছে,
সেই আওয়াজটা আপনার সব দুর্বলতা আর ভয় জানে, আর সেগুলো দিয়ে আপনাকে আঘাত দেয়। দেখতে দেখতে এমন সময় আসবে যখন ওটাই ঘরের চারিদিকে বাজতে থাকবে, জোরে জোরে বাজতে থাকবে। আর ওই আওয়াজটা একমাত্র আপনিই শুনতে পাবেন, আর কেউ পাবে না। রুমে তো আপনি একাই আছেন। এই যে এই ফিলিংস, ডেসোলেটেড ফিলিংস, কারণ ঘরটা ডেসোলেটেড। আপনার অন্য কোনো জিনিস কেউ শুনবে না, কারণ সেটা ভ্যালেরিনার মধ্যে ফরসেকেন ফিলিং কাজ করে এই কারণেই। আর এটাই তাকে ভেরি পোর করে তোলে। আমরা এই যে পোর স্টেট ব্যক্তির মধ্যে, ভ্যালেরিনার পোর স্টেট ব্যক্তির মধ্যে এই জিনিস খুঁজে পাবো। একদম পোর মানে আমার ঘর একদম শূন্য বিরান ভূমি, আর কেউ নাই। এই যে লাইনটা দিলাম, এটা একটু চিন্তা করেন, করলে বুঝতে পারবেন। এটা কোটেশন। এরপরে হচ্ছে আমাদের অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল এর মতন আরেকটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে ডেলুশন অবজেক্ট অ্যাবাউট টেকেন ফ্রম হিম, অবজেক্ট অ্যারাউন্ড হিম হ্যাড বিন, একমাত্র মেডিসিন ভ্যালেরিনা, এই ভ্যালেরিনা। ঠিক আছে, তার জিনিসগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, টেকেন ফ্রম হিম। রুমটি তার নিজের বলে মনে হচ্ছে না, সে এটাকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। মনে হচ্ছে যেন একদম ছেড়ে দিই, যেন মনে হচ্ছে আমি একটা স্বপ্নের মধ্যে আছি। ড্রিম অ্যাজ ইফ ইন এ, রুব্রিক্স আছে ড্রিম অ্যাজ ইফ ইন এ। ঠিক আছে, যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। তাই আবার অ্যাংজাইটি এবং রেস্টলেস নিয়ে এর একটা প্রধান বৈশিষ্ট্য সহ চলে আসে, সেটি হলো এই যত রেস্টলেসনেস নিয়ে অনেক রুব্রিক্স আছে। হ্যাঁ, আপনার কেউ নাই, তখন আপনি কি করবেন? যখন আপনার মনে হয় বাপরে বাড়িতে আসলে আমার কেউ নাই, আমার নিজের কোনো নাই, আমার রুমটাই আমার নিজের রুম না, সবকিছু ড্রিমই মনে হচ্ছে, স্বপ্নীল মনে হচ্ছে। তো এর সাধারণ প্রক্রিয়া হলো রেস্টলেসনেস হাইপোকন্ড্রিয়াক। দেখেন রেস্টলেসনেস নিয়ে এক গাদা রুব্রিক্স আছে ভ্যালেরিনাতে। রেস্টলেসনেস নাইট, রেস্টলেসনেস এয়ার ইন ওপেন এমএল। নাইট মানে কি? যেখানে কেউ নাই, নির্জন, নিস্তব্ধতা, শেষ সময়। রেস্টলেসনেস অ্যাংজাইটি, রেস্টলেসনেস বেড টসিং অ্যাবাউট ইন, এতই রেস্টলেসনেস একবার এপার ঘুরছে একবার ওপার ঘুরছে, একবার এপার ঘুরছে একবার ওপার ঘুরছে। রেস্টলেসনেস ড্রাইভিং অ্যাবাউট, ড্রাইভ করতেছে, ছুটে নিয়ে বেড়াচ্ছে, ড্রাইভিং অ্যাবাউট এয়ার ইন ওপেন, দম বন্ধ হচ্ছে বদ্ধ রুমের মধ্যে, আমি বাইরে চলে যাচ্ছি। রেস্টলেসনেস হিট ডিউরিং, রেস্টলেসনেস হাইপোকন্ড্রিয়াকাল, রেস্টলেসনেস পাসপিরেশন ডিউরিং, রেস্টলেসনেস কি টার্মিউরাস, টার্মিউলিয়াস। তো ভ্যালিনার সাথে এটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো যে খুবই মজার। মানে আমি বলি না, ম্যাথমেটিকা পড়ে কখনো মজা পাই না ওই লেভেলে, মানে ওই লেভেলে ম্যাথমেটিকাই তো নাই, কিন্তু এই রেপার্টরিতে ম্যাথমেটিকা বানাতে গেলে এত মজা লাগে আপনি চিন্তা করতে পারবেন না। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার আগে আমি আপনাদের সাথে আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। খুব বিরক্ত লাগছে নাকি আজকে ক্লাস? না স্যার, খুব মজা পাচ্ছি। দেখেন খুব মজার একটা জিনিস দেখাচ্ছি। আমি আমার রেপার্টরিতে চলে গেলাম। ঠিক আছে, আমি সিনথেসিসে আছি, ফুল ভার্সন করে নিলাম। দেখেন আমি একটা রুব্রিক্সে ঢুকবো। হ্যাঁ, মাইন্ড চ্যাপ্টারে ঢুকে ফিয়ার ডেথ অফ, মানে কি মৃত্যুর ভয়। কতগুলো মেডিসিন আছে? 257টি। 257টা মেডিসিন। 257, কোন মেডিসিন বাদ আছে? বাদ আছে আমাদের ভ্যালেরিয়ানা। দেখছেন কি লেভেলের হোপফুল পারসন? ভ্যালেরিয়ানা আছে, দেখেন বিয়ের ঘরে নাই। না স্যার, নাই স্যার। কি মজার না? ভ্যালেরিয়ানা নাই। আপনি ডেলিউশন ডিজিজ, ইনকিউরেবল ডিজিজে যান, দেখেন আমি আবার যাই, সরি। হোমিও ডাক্তারদের একটা করে অসুখ হবে, বুঝছেন? যে অসুখটা আর ভালো হবে না, ওটা নিয়ে তাকে মরে যেতে হবে। এই কাশিটা হয়েছে ওরকম, এই পড়াতে লাগলে ঘেমে যাই, তখন হয়ে যায় কাশি। এখানে আছে ইনকিউরেবল ডিজিজ নাই। ডেলুশন ক্যান্সার আছে, ক্যান্সারেও নাই। ঠিক আছে, ফেয়ার ডিজিজ অফ ইমপেন্ডিং ডিজিজ হতে পারে আমার এই বড় ডিজিজ, দেখেন ইমপেন্ডিং ডিজিজ আছে, ভ্যালেরিনা নাই। ঠিক আছে, ফেয়ার ক্যান্সারে আছে,
ফেয়ার ক্যান্সার অফ 64টা মেডিসিন নাই। অদ্ভুত না? এই অদ্ভুত রূপগুলো স্যার, অদ্ভুত। তো এখানে আমরা কিন্তু খুব ভালোভাবে ডিডি করতে পারি। ডিডি মানে কি? ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে পারি। তারা কখনোই বলবে না যে আমার মৃত্যু ভয়। এই কোন রোগী বলছে ৩টা রোগীর মধ্যে এত হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিসিস, এত রোগ বাতিক, কিন্তু বলেছে যে আমার মৃত্যুর ভয় আছে, ফিয়ার অফ ডেথ আছে? বলেনি। খেয়াল করে দেখেন। ভিডিওগুলা যারা আছে আবার শুনে দেখেন। একটা কিছু কিন্তু বলেনি। ১ম কেসে রোগীটা কি বলছিল? যে অসুস্থতার কারণে, এই সিকের কারণে আমি মরতে চাই। আমি মরতে চাই। বলেছিল আমি মরতে চাই। কিন্তু বলেনি যে আমার মরার ভয় আছে। ভালো করে বুঝেন। বুঝা যাচ্ছে আমি কি বলছি? আমি মরতে চাই। সে কি বলছিল? গ্যাসের রোগী ছিল না ওটা আমাদের? অ্যাসিডিটি, ওই যে বুকের এই যে এখান থেকে নাভির উপর থেকে স্টারনামের এই নিচ পর্যন্ত জ্বালার কথা ভুলে গেছেন? তো বলছে যে গ্যাসের কারণে আমি মরতে চাই। তো তখন কিন্তু যে কেউ বলবে যে বেটা কি বলে? গ্যাসের কারণে মরতে চাই। অ্যাসিডিটির প্রবলেমে কেউ মরে নাকি? ওটা ছিল তার সিক ফিলিং। কিন্তু ওটা তার ফেয়ার ডেথ ছিল না, ফেয়ার ডিজিজ ছিল না, ফেয়ার ক্যান্সার ছিল না, ফেয়ার ইনকিউরেবল ডিজিজ ছিল না, ফেয়ার ইম্পেন্ডিং ডিজিজ ছিল না। ঠিক আছে? আমরা খুব সহজেই কিন্তু অ্যাকোনাইট সহজে মৃত্যু ভয়ের যে স্ট্যামোনিয়াম, তারপরে ক্যালকেরিয়া কার্ভ, এই মৃত্যু ভয়ের ইয়ে থেকে কিন্তু যে মেডিসিন গুলো আছে সেটা থেকে আমরা আলাদা করতে পারি। কারণ অ্যাকোনাইটের সাথে মৃত্যুর অনুভূতি কি থেকেই যায়। অসুস্থ হয়ে গেলে মৃত্যুর অনুভূতি চলে আসে। হ্যাঁ, তার মধ্যে কি ভয় থাকে? এই যে ফিয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং ইনকিউরেবল ডিজিজ অফ বিং অ্যাকোনাইট। কিন্তু ভ্যালেরিনা কি? ভ্যালেরিনা হচ্ছে সিক বিইং। তাকে এত ডাল করে তুলে, এত মলিন করে তুলে, একদম মন মরা করে তুলে, মরুস, অস্বস্তিকর বানায়, গ্লুমি বানায়, ফিটফুল বানায়, বিরক্তিকর বানায়, ইনহিউমার বানায় ফেলে, বদমেজাজি বানায় ফেলে। দ্বিতীয় কেসটাতে আমরা দেখেছি সে এতটাই ডাল হয়ে গেছিল, মোরোস, ডিসকমফোর্ট, তাকে ফ্রাইটেন বানায় দিয়েছিল এবং সে তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে গেছে, ডিপ্রেসিভ স্টেটে নিয়ে গেছে। তো আমরা কয়েকটা খুব সুন্দর রুব্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এটা দিয়েও আপনারা কিন্তু পেশেন্টের মধ্যে ঢুকতে পারবেন। সেটা হলো delusion poisoned he has being, delusion danger impression of, delusion disagreeable everything seems, disagreeable সে পছন্দ করছে না, মানতে পারছে না, একটাই মেডিসিন ভ্যালেরিনা। তো আপনি যখন রুমের মধ্যে ডেসোলেটেড হয়ে যাবেন তখন সবকিছু আপনার কাছে ডিসএগ্রেবল মনে হবে, সবকিছু অপ্রীতিকর মনে হবে, ভালো লাগবে না, তো মনে হবে এটা তো আমার না, এটা তো আমার রুম না। রুম মানে কি? নিজস্ব জায়গা, একান্ত জায়গা, যেখানে আপনি থাকতে পারেন, রেস্ট নিতে পারেন, নিরাপদ জায়গা, কমফোর্টের জায়গা। কিন্তু আপনার কাছে মনে হবে ডিসএগ্রেবল এভরিথিং সিমস, এটা তো আমার না, এটা আমি ভাবতেই, এটা আমি ভাবিনি। আমাদের রুব্রিক্স আছে ডেলুশন চকড, অনগোয়িং স্লিপ, চকড হয়ে যাওয়া, ঘুমাতে গেলে দম বন্ধ হয়ে আসে, আর সেই কারণেই তার ইনসোমনিয়া, নিদ্রাহীনতা। delusion object about taken from him, object around him has been, আমাদের রুব্রিক্স আছে কমপ্লিট রেপার্টরিতে, কি তার চারপাশে যে জিনিসগুলো আছে মনে হচ্ছে কে যেন টেকেন অ্যাওয়ে ফ্রম হিম, টেকেন ফ্রম হিম, তার কাছে কেড়ে নেওয়া হচ্ছে। তো আমার যা যা আছে সবকিছু কেড়ে নেওয়া, আমার রুমই আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, আমার রুমটাকে বিরান ভূমি বানায় ফেলছে, আমার রুমটাকে আমার রুমটাকে ডেসোলেটেড বানায় ফেলছে। ইস, হায় রে, কি হয়ে যাচ্ছে এখান থেকে? তার মধ্যে তৈরি হয় ফেয়ার অফ মিসফরচুনেট। আমি তো মিসফরচুনেট এগুলা নিয়ে ব্যাখ্যা করেছিলাম এর আগেও না? ফেয়ার অফ মিসফরচুনেট এত খুব সুন্দর একটা জিনিস। যখন আপনি হিস্ট্রিক হবেন তখন আপনি মানে আপনি যদি রুগী দেখেন হিস্টেরিয়াগ্রস্ত, আপনি বিভিন্ন রোগীর মধ্যে দেখতে পাবেন। আমরা হিস্টেরিয়ার খুব কমন, আমরা যখন ক্লাসিক্যাল
ইয়ে করতাম, প্র্যাকটিস করতাম। আর এক লাইনে তো আমাদেরকে মেডিসিন শেখানো হতো। এই যে যারা দাঁতি লেগে যায়, হিস্ট্রি আমরা যেটাকে বলি। তো কি করতে হবে? মসকাস শুঙাতে হবে, মসকাস দিতে হবে। মসকাস মাদার বা মসকাসের ইয়া। হ্যাঁ? মসকাসে কিন্তু খুব সুন্দর ব্যবহার হয়। তো ওই মসকাসের ক্ষেত্রে কি হয়? মসকাসের মেন্টাল সিম্পটম আর ফিজিক্যাল সিম্পটম কিন্তু অল্টারনেটিভ করে আসে, পর্যায়ক্রমে আসে। বিভিন্ন কেসে আমরা দেখতে পাই। কিছুক্ষণ মাথা ব্যথা হবে, তারপরে ঘুম আসবে না, তারপরে অ্যাসিডিটি শুরু হবে, তারপরে ওই অ্যাগ্রাভেশন ওগুলা বেড়ে যাবে। তারপরে এগুলাকে আমরা তখন ইনজুরি হিসাবে নিই। ঠিক আছে? তো যাক আমরা মসকাস নিয়ে আলোচনায় যাচ্ছি না। আমরা ভিলিনিয়া নিয়েই থাকি। আমরা ভিলিনিয়ার অনেক জেনারেল সিম্পটম পাই। জেনারেল কমপ্লেইন পাই। যেমন লেম ফিলিং আমরা জেনারেল চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো। লেম ফিলিং, হ্যাঁ? লেম মানে কি? লেম এক্সকিউজ হতাশজনক, নিরানন্দ, আ বিরক্তিকর এক ধরনের বিষয় আরকি, হ্যাঁ? তারপরে আর কি পাই? aggravation from light আমি রুবিক্স দিয়ে দিচ্ছি। aggravation from light আলোতে বাড়ে। রিমেডি ওয়েল সিলেক্টেড রিমেডি এক মানে কাজ করে না। সুনির্দিষ্ট রিমেডি কাজ করতে ব্যর্থ হয়ে যায়। রিমেডি ওয়েল সিলেক্টেড রিমেডি ফেল টু অ্যাক্ট ভায়োলেন্ট রিঅ্যাকশন হাই হাইপার সেনসিটিভ খুব তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেখায়। সিক ফিলিং অ্যা ওমেনিন মহিলাদের ক্ষেত্রে পাওয়া যাবে, হ্যাঁ? তো এগুলো কি? এই দেখেন আমি দিচ্ছি। ফুড জেনারেল আ স্টিমুলেট স্টিমুল্যান্ট ডিজায়ার স্টিমুল্যান্ট টাইপের ফুড তাদের পছন্দ হয়। হ্যাঁ? টনিক ডিজায়ার টনিক চাই। ঠিক আছে? তারপরে আর কি বললাম? লেম ফিলিং তারপরে লাইট অ্যাগ্রাভেশন ফ্রম সানলাইট দেখেন আমি এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব জেনারেল সিম্পটম। ঠিক আছে? জেনারেল প্যারক্সিমাল অর রিকারেন্ট কমপ্লেইনস এই প্যারক্সিমালটা কি? প্যারক্স প্যারক্সি কি উচ্চারণ কি? প্যারক্সিমাল, তাই না? প্যারক্সিমালটা কি? এটা হলো আমরা প্যারক্সিমাল ডিজিজ কোনটাকে বলি? যেটা আকস্মিক আসে বেলোডোনা বা অ্যাকোনাইটের মতন আকস্মিক আক্রমণ প্রকাণ্ড আকার ধারণ করে। তাই না? এমন উপসর্গ, এমন লক্ষণ যা হঠাৎ করে তীব্রভাবে শুরু হয়, স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়, তারপরে আবার চলে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। অ্যাকোনাইটে আমরা যেটা দেখি, তাই না? তাহলে শুধু অ্যাকোনাইট না, এই মেডিসিনও আছে। এই সিম্পটম গুলা সাধারণত কোন প্রকার মানে পূর্বাভাস ছাড়াই চলে আসে। হঠাৎ করে প্রচন্ড বুকের ব্যথা। দেখবেন যে ডাক্তাররা অ্যালোপ্যাথি ডাক্তাররা ইয়ে করে প্রেসক্রিপশনের বাম সাইডে নোট লেখে। প্যারাক্সিমাল চেস্ট পেইন, তীব্র মাথা ঘোরা, প্যারাক্সিমাল ভার্টিগো অ্যাটাক এগুলা লিখে। এই বিশেষ করে আপনি মেডিকেলে ভর্তির যে ইয়ে থাকে ছাড়পত্র বা ইয়েতে ওখানে দেখতে পাবেন এগুলো সব ডিটেইল করে লেখা থাকে ওই কেস টেকিং গুলাতে। এরপরে আর কি দেখতে পাই? জেনারেল রেমেডিস ফেল টু অ্যাক্ট ওয়েল সিলেক্টেড রেমেডিস এটা তো বললাম। রেমেডিস ভায়োলেন্ট রিঅ্যাকশন অফ হোমিওপ্যাথি রেমেডিস হ্যাঁ, এই যে দেখেন একটা চমৎকার জেনারেল রেমেডিস ভায়োলেন্ট রিঅ্যাকশন অফ হোমিওপ্যাথিক রেমেডিস হোমিওপ্যাথিক ওষুধ খাইলে নাকি তার হেভি রিঅ্যাকশন শুরু হয়ে যায় রোগী এসে বলে। জেনারেল সেন্সরি ইলিউশন সেন্সরি ইলিউশনটা কি? সেন্সরি ইলিউশন হলো সেন্সর প্রত্যক্ষগত একটা ত্রুটি পারসেপশনাল একটা ইরোর যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ, কান, নাক, জিহ্বা, নাক। এটা কি করে? পরিবেশ থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেকশন করে, তথ্য করে আমাদের মস্তিষ্ক পাঠায়। মস্তিষ্ক আবার কি করে? সেটাকে প্রসেস করে ওই অনুযায়ী বলে যে এটা একটা গরু আসতেছে, একটা বিড়াল, তাই না? একটা প্রসেস করতেছে। কিন্তু যখনই মস্তিষ্কে পৌঁছানোর পরে এই এনালাইসিসটা ভুলভাল হয়। বিশ্লেষণ প্রক্রিয়াটা ভুলভাল হয়। কারণ ওর তো এরোরেস আইডিয়া, ইউরেনাস থট এগুলো তো আছেই। তখন তার মধ্যে এক ধরনের ভ্রম সৃষ্টি হয়, ইলিউশন তৈরি হয়। যার ফলে বাস্তবে থাকা বাস্তবের জিনিস মানে বাস্তবতার সাথে একটা অমিল উপলব্ধি তৈরি হয়ে যায়। সহজ কথায় একটা বাস্তব উদ্দীপক রিয়াল স্টিমুলাস থাকা সত্ত্বেও আমাদের উপলব্ধি বা ধারণা ভুল হয়। রিয়াল স্টিমুলাস মানে বাস্তবের ক্ষেত্রে পরিবেশে কিছু না কিছু বাস্তবিক উপস্থিতি থাকে। যেমন ধরেন একটা ছবি, একটা শব্দ, একটা স্পর্শ এটা এসে অন্যভাবে ট্রান্সমিট করে।
আবার মিসট্রান্সমিটেশনও কিছু কিছু হয়। মস্তিষ্ক ভুল একটা কিছু দেখে ফেলতেছে, ভুল একটা কিছু শুনে ফেলতেছে। হ্যাঁ? আপনার এই জায়গাটা আপনার কাছে আবার হ্যালুসিনেশন এর সাথে কনফ্লিকশন হবে। ইলুশন আর হ্যালুসিনেশন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইলুশনে কি? ইলুশনে বাস্তব স্টিমুলেশন থাকে, উদ্দীপক থাকে। কিন্তু তার উপলব্ধিটা ভুল হয়। আর হেলুশনে বাহিরের কোনো স্টিমুলেশন থাকে না, বাইরের কোনো উদ্দীপক থাকে না। তার উপলব্ধি হয়। বাস্তবে কিছু নাই। একটা কণ্ঠস্বর কোনো শব্দই আসে না অথচ সে শব্দ শুনছে। এটা হচ্ছে হ্যালুসিনেশন। আর ইলিউশনে আছে কিন্তু সে অন্যরকম দেখতেছে। আমরা মাঝে মধ্যে দেখি না? Facebook স্ক্রলিং করতে যেয়ে এরকম গোল, গোল জিনিস চোখ ধাঁধায়া যায়। মনে হচ্ছে ঘুরছে। আসলে একটা স্টিল ফটোগ্রাফি কিন্তু ওরকম ঘুরতেছে। ওটা হলো ইলিউশন। ওটা হলো অপটিক ইলিউশন। তো কেন ইলিউশন হয়? ইলিউশন হওয়ার পেছনের কারণ হতে পারে ২ টা। একটা হলো ইরর অফ সেন্সরি প্রসেসিং, সংবেদনশীল প্রক্রিয়ার ত্রুটি। আমাদের এই যে ইন্দ্রিয়গুলা যখন পঞ্চেন্দ্রিয় যখন অতিরিক্ত উদ্দীপিত হয়, স্টিমুলেট হয় বা যখন চোখের স্নায়ু কোষের উদ্দীপনার প্রভাবে কিছুক্ষণ থেকে যায়, যেমন উজ্জ্বল আলোর দিকে এরকম তাকায় থাকেন আপনি লাইটের, তখন এদিক তাকালে লাইটের দেখা যায়, তাই না? অনেকক্ষণ দেখা যায়। আবার যে কিছু কিছু ছবি থাকে ব্ল্যাক টাইপের, আপনি তাকায় থাকলে এরকম করে তাকালে দেখা যাচ্ছে একটা লেডিস ফিগার চলে আসতেছে। এগুলো হলো ইলিউশন। আরেকটা হচ্ছে ইরর অফ কগনিটিভ প্রসেস, জ্ঞানীয় প্রক্রিয়ার ত্রুটি। মস্তিষ্ক যখন অতীতের অভিজ্ঞতা, প্রত্যাশা বা পারিপার্শ্বিক তথ্যের উপরে ভিত্তি করে দ্রুত সিদ্ধান্ত নেয়, তখন ভুল ব্যাখ্যা করে। যেমন দূরত্ব বোঝানোর জন্য ব্যবহৃত যে রেখাগুলো যখন মস্তিষ্ক দেখে তখন এটা বাস্তবে দেখা যাচ্ছে ছোট বড় মনে হয়। আপনারা তাজমহলে কেউ গেছেন কিনা জানি না। তাজমহলে দেখবেন যে এমনভাবে একটা ইলিউশন তৈরি করে রেখেছে, আপনি যত দূর থেকে দেখেন মনে হবে যে লেখাগুলা কোরআনের আয়াত লেখা আছে, আয়াতগুলা মনে হচ্ছে সমান। কিন্তু আসলে তা না। ওইখানে একটা ইলিউশন তৈরি করে রেখেছে। উপরের লেখাগুলো অপেক্ষাকৃত বড়, নিচের গুলা ছোট। এটাকে হচ্ছে ইরর অফ কগনিটিভ প্রসেস। ঠিক আছে? এছাড়া আর কি আছে? সিক ফিলিং, জেনারেল সিক ফিলিং, ভোগাস, সিক ফিলিং, ভোগাস ইন প্যারাক্সিমাল, এই রুব্রিক্স গুলাও খুব সুন্দরভাবে আমরা জানতে পারি। সিক ফিলিং, ভোগাস, প্যারাক্সিমাল এই শব্দগুচ্ছগুলো আসলে চিকিৎসা ক্ষেত্রে কোন রোগীর সিম্পটম বর্ণনার সময় বেশি ব্যবহৃত হয়। সিক ফিলিং মানে কি? অসুস্থ ভাব। এই যে যেটা বললাম বমি, বমি, বমি লাগে। আমার খুব অস্বস্তি লাগছে। খাওয়ার পরে কেমন লাগছে? এই যে এটা হলো বমি, বমির একটা গা ঘাটা একটা ভাব। সাধারণত বমি, বমি ভাবটাকে আমরা সিক ফিলিং ধরে রাখি। অন্য অসুস্থতার কারণেও হয়। নাউসিয়া যেটাকে বলে। আর হলো ভেগ, সিক ফিলিং ভেগ। হোয়াট ইস ভেগ? ভেগের অর্থ হচ্ছে ধোঁয়াশা, অস্পষ্ট। অনুভূতিটা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় না। রোগী ঠিক কি অনুভব করছে তা সে বোঝাতে পারে না। এটা হলো ভেগ, সিক ফিলিং ভেগ। বুঝতে পারছেন? ভেগ। এটা সাধারণত অস্বস্তি বা দুর্বলতার কারণে এই ফিলিংসটা আসতে পারে। আর পরের অংশে কি বললাম? প্যারক্সিমাল, আকস্মিকভাবে একটু আগে তো বললাম। প্রচন্ডভাবে, প্রকোপটা প্রচন্ড হয়েছে। তাহলে আমরা যদি সমস্ত এই পুরা অংশটার করি, সিক ফিলিং ভেগ, প্যারাক্সিমালের অর্থ কি হচ্ছে? রোগীর অসুস্থতা বা বমি, বমি ভাব একটা অস্পষ্ট, অনির্দিষ্ট অনুভূতি আছে যা হঠাৎ করে তীব্র আক্রমণের মতন শুরু হয় এবং পর্যায়ক্রমে দেখা যায়। সহজ কথায় রোগী ঠিক কেমন অসুস্থতা লাগছে সেটা বোঝাতে পারে না। এই অসুস্থতা অনুভূতি হঠাৎ করে খুব তীব্র হয়ে যায়, জোরালো ভাবে আসছে আবার নাই। এরপরের হচ্ছে জেনারেল কমপ্লেইনস অফ ওমেন কমপ্লেইনস অফ, মেয়েদের কমপ্লেইন। তো প্রাচীনকাল থেকেই হ্যানিম্যানের যুগের আগ থেকেই এই ভ্যালেরিনা ডিকোটেশন এর যে ছিল আগেকার নাম, হ্যাঁ? এই ডিকোটেশন ব্যবহার করা হতো। তারা ওই যে আ আ গ্রিন টি আমরা যেরকম খাই সেরকম তখন খাইতো মানুষজন। এটা কেন খাইতো? তাদের নার্ভাসনেস টা কাম ডাউন করার জন্য, শান্ত করার জন্য। তারা টাটকা এই ডিকোটেশন ঘুমের জন্য খেত একদম টাটকা, টাটকা নিয়ে। তো ভ্যালেরিনার কিছু ইউনিক রুব্রিক্স আছে যেটাকে আপনি বলতে পারেন PQRS, এগুলো খুঁজে পাওয়া যায়। হ্যাঁ? কমপ্লিট রেপার্টরিতে আছে। আমি কয়েকটা দিয়ে দিই। অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ইন রুম, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ইন রুম,
ঠিক আছে? রুম হলো মাইন্ড, রুমটা কি মাইন্ডের রুম, স্পেস, মনের স্পেস। আমি রুমের ব্যাখ্যা তো একটু আগে দিলাম। আরেকটা সুন্দর রুব্রিক্স আছে, ডেলুশন ইমাজিনেশন এনিমেলস অফ লাইং নিয়ার হুইচ শি ফিল শি মাইট হার্ট। মানে পশু এনিমেলস, পশুর সারি সে একটা কল্পনা করে তার পাশে শুয়ে আছে এবং যেখান থেকে সে আঘাত পেতে পারে এরকম মনে হচ্ছে। এনিমেলটা কি? এনিমেল ফিলিং কখন আসে? সবকিছুকে পশু কখন মনে হয়? এটা কিন্তু থিংকিং প্রসেস আরেক স্টেপ অ্যাহেড, আরেক স্টেপ ধাপে। আমরা সূক্ষ্মভাবে যদি আমরা এটাকে কানেক্ট করার চেষ্টা করি, তাহলে এনিমেলস হলো সেই লোকজন যারা তার দিকে তাকায়ও না, লুক আফটার করে না। ধরেন যে আপনার হাসব্যান্ড আপনাকে দেখাশোনাই করে না, আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে হাসব্যান্ড কি মানুষ হলো? তা এনিমেল মানে পশু, জানোয়ার। তো এটা জানোয়ারের বাচ্চা আমরা বলি না? ওই জানোয়ার। তার কাছে জানোয়ার। আমি এত অসুস্থ, আমি এত কিছু করছি, আই এম সো ইল, আমি এত পুর, তারপরেও সে আমার দেখতেছে না, তার আমার দিকে দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন না। তো এইটাকে পশু বলে মনে হয় তার কাছে এবং সেটা তাকে হার্ট করবে। শি মাইট হার্ট। এটা একটা। আরেকটা রুব্রিক্স আছে, ডেলুশন ইমাজিনেশন made somewhere in with him here move to edge of the bed to make room। এই রুম মানে জায়গা করে দেওয়া। তো সেটা কি? তার কাছে মনে হয় তার বিছানায় তার সাথে অন্য কেউ আছে। ওই বিছানায় সে তাকে জায়গা করে দিয়ে সে এক কর্নারে চলে আসছে। এটাও কিন্তু দেখেন, যখন আপনার সাথে শুয়ে আসছে, আপনি এক কর্নারে আসছেন, ওটাকে আপনি এনিমেল মনে করতেছেন, হার্মফুল মনে করতেছেন, আপনি কর্নারে আসছেন। এই যে মুভ আপনি করলেন, এই কর্নারে আসলেন, এটাও কিন্তু তার ইন্টেলেকচুয়াল মুভ, তাই না? বুদ্ধিমান। কাছে থাকলে ধাক্কা ধাক্কা হবে, ভূ তাকাইতে হবে, তার থেকে আমি সাইডে যাই। তাহলে আমরা কি বলে আসছি? ইন্টেলেক্ট আর ইমোশন, এই দুইয়ের মধ্যে তার মধ্যে ফাইট চলতে থাকে, ফলে এই ডেলুশন গুলো তার মধ্যে তৈরি হয়ে যায়। সে অনেক ইন্টেলিজেন্ট, সবাইকে দেখাইছে, তারপরে আর তার ইমোশনকে সে দাবায় রাখতে পারছে না ইন্টেলেক্ট দিয়ে, তখন ইমোশনাল আউটবাস্ট হয়ে যাচ্ছে। যখন আপনি কোনো কিছু কম্প্রেস করবেন, চাপা দিবেন, চাপা দিবেন, চাপা দিচ্ছেন, করে যাচ্ছেন, চলে যাচ্ছেন, একটা লেভেল আর কম্প্রেস হবে না। বেশি চাপাচাপি করলে কি হবে? ধাম করে ছিটকে বাড়িয়ে চলে আসবে। এই ব্যক্তির ক্ষেত্রে এরকমই ঘটে। তার অ্যাংজাইটি এবং হিস্টেরিয়া তখন প্রজেক্টেড হয়। বেশি চাপ করতে গেলে তখন তার অ্যাংজাইটি আর হিস্টেরিয়া প্রজেক্টেড হয়ে যাচ্ছে। আমাদের খুব সুন্দর সিঙ্গুলার মেডিসিন ভ্যালেরিনা দিয়ে এই রুব্রিক্স আছে। রুব্রিক্সটা লিখে নেন। ডেলুশন ডিসএগ্রিবল এভরিথিং সিমস। ডিসএগ্রিবল এভরিথিং সিমস। আর একটু আগে তো বলেছিলাম হিস্টেরিয়া, অ্যাবিউস আফটার ক্যামোমেল। এই রুব্রিক্সটা আমরা দেখতে পাবো। তো আমি যদি ছোট্ট করে একটু জিস্ট করি, তাহলে ভ্যালেরিনার খুব সুন্দর একটা জার্নি আমরা কিন্তু দেখতে পেলাম, যে পথে ভ্যালেরিনা চলে। স্টলওয়ার্টরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে তারা বাহির থেকে খুব ব্রাইট, উজ্জ্বল এবং তাদের ভেতরটা খুব ডার্ক। আর কি করে? এই ব্রাইটনেসটাকে তারা ঢেকে রাখতে চায়। এদের মধ্যে আপনি সুন্দর সুন্দর রুব্রিক্স পাবেন। ভিভাসিয়াস, ক্যারিসমেটিক, ইউফোরিয়া। দিয়ে দিচ্ছি। ভিভাসিয়াস, ক্যারিসমেটিক, ইউফোরিয়া। ইউফোরিয়াটা কি? ইউফোরিয়া হচ্ছে বিশেষ ধরনের তীব্র সুখ বা আনন্দময় মানসিক অবস্থাকে বোঝায়। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে ব্যক্তি অত্যন্ত অধিক সুখ, উত্তেজনা, আত্মবিশ্বাস অনুভব করে, যা তার বর্তমান বাস্তব পরিস্থিতিকেও ছাড়িয়ে যেতে পারে। এটা সাধারণ সুখের চেয়ে অনেক বেশি তীব্র এবং বিস্তৃত একটা অনুভূতি। তো ইউফোরিয়া নানান কারণে হতে পারে। গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য হতে পারে, অর্জন করে ফেলেছে তারপর হতে পারে তীব্র শারীরিক পরিশ্রমের পরে, হ্যাঁ, খুব প্রেম ভালোবাসার অভিজ্ঞতার পরে হতে পারে। আর চিকিৎসা বিজ্ঞান সংশ্লিষ্ট ইউফোরিয়ার কারণ হচ্ছে মানসিক ব্যাধি, বাইপোলার ডিসঅর্ডার, ম্যানিক লেভেলে যখন চলে যায়, হ্যাঁ, মেজাজ জনিত যে রোগ দেখা দেয় তখন হতে পারে, অথবা কিছু ড্রাগ, কোকেইন, হ্যাঁ, এই টাইপের ড্রাগ
বা কিছু টাইপের ওই যে আমরা ডোপামিন, অনেকেই আমাদের ডোপামিন মেডিসিন খাই। ডোপামিন অনেক বেশি ডোপামিন ইয়ের পরে এই ইউফোরিয়া সৃষ্টি হতে পারে। ঠিক আছে? এরপরে হচ্ছে এক্সটেনসিটি। এটা এমন একটা আচরণ বা অভ্যাস যা প্রথাগত বা সাধারণ থেকে অস্বাভাবিক বা অদ্ভুত। হ্যাঁ? খামখেয়ালিপনা যেটা আরকি। উদ্ভট আচরণ। এরা খুব কারেজিয়াস। এরা খুব কারেজিয়াস। এগুলা হলো খুব পজিটিভ জিনিস, তাই না? তো এই পজিটিভ জিনিসগুলো অতিরিক্ত মাত্রায়, বলেই তো রুব্রিক্স। তো এইরকম অতিরিক্ত মাত্রার লোকজন কি করে আপনার হাইপোকন্ড্রিয়াকাল হচ্ছে, অ্যাংজাইটি হাইপোকন্ড্রিয়াকাল হচ্ছে, ফিয়ার অ্যাংজাইটি হচ্ছে, হাইপোকন্ড্রিয়াসিস তার মধ্যে চলে আসছে। এর মূল কারণই হলো থট এরোনিয়াস। আমরা ১ম থেকে যেটা বলে আসছি থট এরোনিয়াস সেদিন আমি ব্যাখ্যাও করলাম। তো থট এরোনিয়াস তার মধ্যে থাকবে কি ডেলুশন সিক বিং, তারপরে ধীরে, ধীরে তৈরি হয়ে যাবে ডেলুশন পোর, এছাড়া ডার্ক ফিলিং, ডার্কনেস, অ্যাগ্রাভেশন তো থাকবেই। এইটা যখন আসবে তখন তার মধ্যে তৈরি হবে কি ফেয়ার ইনজুরি, হার্ট অফ বিং ডার্ক ইন, এই যে আজকে যেটা দিলাম। ফেয়ার ইনজুরি অফ বিং ইনজুরড, ফেয়ার অ্যালং বিং, ঠিক আছে? এসবের পরে তার রিঅ্যাকশন কি হবে? ডালনেস, ডিসকমফোর্ট, ডালনেস, ডিসকমফোর্ট, মোরোস, এগুলো আমি বলেছি। এই এগুলা তৈরি হবে। তারপরে তার সে চলে যাবে হিস্ট্রি হিস্টেরিয়ার লেভেলে। কিন্তু এত কিছু সত্ত্বেও তার মধ্যে কি থাকবে? হোপফুল, যে লাইট ডিজায়ার ফর, তাই না? ওয়ান্ডারিং ডিজায়ার। এই এই বিষয়টা যত আপনি ভ্যালেরিনা পাবেন খুবই কমনলি আপনি আপনার চেম্বারে এই টাইপের ভ্যালেরিনা পাবেন। ঠিক আছে? আরেকটা জিনিস একটু মনে রাখবেন যখন আমরা তো এই যে ফেয়ার, অ্যাংজাইটি, অ্যাংশাস এগুলা নিয়ে স্টামোনিয়াম, ক্যালকেরিয়া কার্ভ, অ্যাকোনাইট দিই। তো এই স্টামোনিয়াম আপনি ব্যর্থ হলে তখন ভাববেন এটার কথা। বা অ্যাকোনাইট যদি ধরতে ভুল করেছেন তখন এই মেডিসিন নিয়ে চিন্তা করবেন। এই দিক নিয়ে আপনি ভাববেন আরকি। হ্যাঁ? তো ঠিক আছে।